সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ধারাবাহিক লেকচারের জৈব যৌগের ধারাবাহিক লেকচারের 15তম লেকচারটা আজকে আমি প্রেজেন্ট করব। দেখো, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে, আমরা গত ক্লাসে বলছিলাম বেনজিনের আণবিক গঠন। এই গঠনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে এটা যারা সংকরণটা তোমাদের একটু মনে আছে তাদের একবার দেখালেই হবে, আর যাদের কাছে এখন সংকরণটা মনে নেই তাদের একটু জটিল হতে পারে। যাই হোক, এটা এরকম কোনো ইম্পর্টেন্ট টপিকস না, জাস্ট বেনজিনের গঠনটা আমরা একটু দেখাবো। এটা পরীক্ষাতে আজও এই নতুন সিলেবাসে 12 সাল থেকে সিলেবাসটা হওয়ার পরে কখনো পরীক্ষাতে আসে নাই, তারপরে একটু আমাদের কাজে লাগে। অন্য প্রশ্ন যখন পড়ব বেনজিনের, তো যাতে আমরা বেনজিনের গঠনটা জানা থাকলে বেনজিনের প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারি, এই কারণে আমরা এটা পড়াবো। আবার এটা ইম্পর্টেন্টও বটে। এখন বিভিন্ন ভার্সিটির পরীক্ষা কিন্তু তোমার রিটেন পার্ট হয়, ওখানে আসতে পারে বেনজিনের আণবিক গঠন দেখাও, বুঝতে পারছো? এই কারণে আমরা সেটা পড়াবো। দেখো, বেনজিনের আণবিক গঠন অর্থাৎ বেনজিনের স্ট্রাকচারটা কীরকম, কীভাবে গঠিত, এটা আমরা দেখাবো। একেবারে সহজ, একবার দেখালে তোমাদের হয়ে যাবে। দেখো, আগে একটু বলে নাও ভালো, তোমরা জানো বেনজিনের স্ট্রাকচার যখন আমরা দেখেছি যে বেনজিনের স্ট্রাকচারের ভিতরে কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে। এই যে একক বন্ধনে 6টা কার্বন আছে, ঠিক না? একান্তর দ্বিবন্ধন আছে। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, ঠিক না? আচ্ছা, এই যে বেনজিনের 6টা কার্বন আছে, এই 6টা কার্বন প্রত্যেকটা কার্বনই sp2 সংকরিত। দেখো, আমরা কিন্তু ওই sp2 সংকরণের ডিটেলসে আমরা যাব না। আমরা জানি sp2 সংকরণে 3টা সংকর অরবিটাল থাকে, একটা s অরবিটাল, 3টা p অরবিটাল। কেমন মিলে কি sp2 সংকরণ ঘটে, অর্থাৎ একটা, দুইটা, 3টে হচ্ছে সংকর অরবিটাল, এই 3টে হচ্ছে সংকর অরবিটাল sp2, আর একটা হচ্ছে অসংকরিত অরবিটাল, এই অরবিটাল 2pz, এই অরবিটাল। কেমন এটা অসংকরিত অবস্থায় থাকে। অর্থাৎ বেনজিনে যে কার্বনগুলো 6টা কার্বন, 6টা কার্বন এই ফর্মে থাকে। এটুক শুধু মনে রাখো। কেমন এটুক মনে রাখতে পারলে আমরা বেনজিনের স্ট্রাকচারটা খুব সহজে তোমাদের দেখাতে পারবো। আচ্ছা, আজকের লেকচারটা অনেক সহজ লেকচার, আমরা হয়তো বা 30-35 মিনিট দীর্ঘায়িত করবো লেকচারটা। একখানি পর্ব শেষ আজকে, আর তোমরা মোবাইল ওপেন করা দরকার নেই। এখন যারা লাইভে আসো তারা দেখলে হয়ে যাবে, আর দ্বিতীয়বার আর দেখার আশা করি দরকার পড়বে না, যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো। কেমন? আচ্ছা, তাহলে দেখো, তাহলে বেনজিনের 6টা, প্রথমে কি করে বেনজিনের 6টা কার্বন sp2 সংকরায়িত। তা এই 6টা কার্বনের প্রত্যেকটা কার্বনের 2টি করে sp2 অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে তাদের সিগমা বন্ধনগুলো পূর্ণ করে। দেখো, অর্থাৎ আমি যদি একটু আগে দেখালাম আমরা 2, 3, 4, 5, 6, অর্থাৎ এই 6টা অরবিটাল, অর্থাৎ প্রত্যেকের একটা করে sp2 অরবিটাল। এটার একটা sp2 অরবিটাল, এটার একটা sp2 অরবিটাল, এটার একটা sp2 অরবিটাল, এটার একটা sp2 অরবিটাল, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা। তাহলে কয়টা অরবিটাল টোটাল? তাহলে এই 6টা অরবিটাল মুখোমুখি অতিক্রম করে। আমি যদি দেখাতে চাই এটা, তাহলে কি হলো, কতটুকু হলো? অর্থাৎ আমি যদি দেখাতে চাই তাহলে স্ট্রাকচারটার কতটুকু হলো, স্ট্রাকচারটা দেখো একটু কমপ্লিট হলো। অর্থাৎ আমি ডিটেলস স্ট্রাকচারটা দেখাই, অর্থাৎ তাদের সিগমা বন্ধনগুলো হয়ে গেল। অর্থাৎ বেনজিনে যে সিগমা বন্ধন আছে, কার্বন কার্বন সিগমা বন্ধনগুলো আমরা জানি মুখোমুখি অতিক্রমণ করলে কি হয়, সিগমা বন্ধন হয়। তাহলে প্রত্যেকটা কার্বনে কিন্তু 3টা করে সংকর অরবিটাল ছিল, তাহলে 2টা অরবিটাল ব্যবহার করে ফেলছে। প্রত্যেকটা কার্বনের কয়টা করে সংকর অরবিটাল আছে বলো তো? সংকর অরবিটাল আছে আর একটা করে। কেমন? এই যে প্রত্যেকটার একটা করে সংকর অরবিটাল আছে, আমরা জানি একেবারে সহজ, আগেই বলছি। যারা হাইব্রিডাইজেশনটা একটু যাদের মনে আছে তাদের তো এটা একেবারে নাথিং তাদের জন্য। আচ্ছা, এটুকু। তাহলে তুমি জানো প্রত্যেকের ভিতরে আবার একটা করে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আর কার্বনের সাথে একটা সিগমা বন্ধন। তো বন্ধনটা কিভাবে হয়? অর্থাৎ প্রত্যেকটা অবশিষ্ট হাইব্রিড অরবিটালের সাথে কয়টা? 6টা হাইড্রোজেন কি করে মুখোমুখি অতিক্রমণ করে। অর্থাৎ একটা sp2 অরবিটাল আর হাইড্রোজেনের একটা 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে। তাহলে কয়টা সিগমা বন্ধন তৈরি হয়? আরও কার্বনের সাথে হাইড্রোজেনের টোটাল
স্ট্রাকচারে আরও 6টা সিগমা বন্ধন তৈরি হয়। আগে কিন্তু সিগমা বন্ধন হয়েছিল কয়টা? মোটামুটি 6টা, প্রত্যেক কার্বনের মাঝে একটা করে সিগমা বন্ধন। অর্থাৎ তাহলে কতটুকু গঠনটা হয়ে গেল? মোটামুটি এই গঠনটা কিন্তু হয়ে গেল। এতটুকু গঠন হয়ে গেল, ঠিক আছে। আর আছে কি বলো তো? আর আমরা জানি 3টা পাই বন্ধন আছে, 3টা সঞ্চরণশীল পাই বন্ধন আছে। এই পাই বন্ধনগুলো কিভাবে তৈরি হয়? তাহলে তুমি তো জানো প্রত্যেকটা অরবিটালে কি আরও একটা করে অসংকৃত অরবিটাল আছে, ঠিক না? এই অসংকৃত অরবিটালগুলো কি পাশাপাশি একই সমতলে থেকে তারা পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধনগুলো তৈরি করবে। তাহলে যেহেতু 6টা কার্বন 6টা অসংকৃত অরবিটাল, তোমার ইচ্ছা পরিমাণ দেখাও, আমি এখানে দেখাই। এটা এখানেই শেষ, এরপরে স্ট্রাকচারটা হচ্ছে এটা, এর পরেরটা এটা। তাহলে এখানে কি হবে বলো তো? এই প্রত্যেকটা অরবিটালে আরো কয়টা করে? আরো 6টা, টোটাল একটা করে 6টা কার্বনের 6টা অসংকৃত অরবিটাল আছে। কেমন? বুঝতে পারলে একেবারে সহজ, খুব মজার আছে, বাংলা কথা বেশি একটা লেখার নাই। এগুলো কিন্তু তাদের কার্বনের সে অসংকৃত অরবিটালগুলো। কেমন? অসংকৃত অরবিটাল। তারা কি করে? বিভিন্নভাবে পাই বন্ধন তৈরি করতে পারে। কয়েকটা উপায়ে পাই বন্ধন, 2 উপায়ে পাই বন্ধন তৈরি করতে। একটা পারে, ধরো মনে করো এই একটা অরবিটাল, এই একটা অরবিট, দুটো অরবিটাল, একটা পাই বন্ধন, একটার পরে একটা কিন্তু পাই বন্ধন, পরপর দুটো হতে পারবে না। একটা পাই বন্ধন, এটার সাথে এটা মুখোমুখি এই পাশাপাশি অতিক্রমণ, একটা পাই বন্ধন, আরেকটা কিন্তু আছে এক, এটার সাথে এটা একটা পাই বন্ধন। তাহলে কয়টা পাই বন্ধন হয়ে গেল? 3টা পাই বন্ধন হয়ে গেল। কয়টা পাই বন্ধন? 3টা পাই বন্ধন। আবার এই পাই বন্ধনগুলো কিন্তু এভাবে হইতে পারতো। মনে করলাম যে স্যার আমি একটু মুছিয়ে দিলাম, না মুছলে হবে, অসুবিধা নাই, তোমাদের বুঝানোর জন্য। ধরো আমি এই পাই বন্ধনগুলো কিন্তু এভাবে করতে পারতাম। তুমি যদি মনে করো স্যার এই দুইটার সাথে আমি দেবো, কোনো সমস্যা নাই, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কয়ভাবে? মূলত 2 ভাবেই পাই বন্ধনগুলো তৈরি করতে পারে। অর্থাৎ অনেক সময় আমরা এটা কিভাবে দেখাই, দেখো আমরা দেখবো আমার লেকচার শিটে আমি দিয়ে দিছি, এটা এইভাবে দেখাই দিছি। অর্থাৎ এই পাই বন্ধনগুলো এই, ঠিক আছে, কারণ প্রত্যেকটার সাথে তো প্রত্যেকটা হতে পারে। এই পাই বন্ধনগুলো কি এইভাবে হতে পারে, যেহেতু কোনো গ্যাপ না। আমি যদি এইভাবে দেখাইতে চাই, এই যে জাস্ট আমি ডট ডট দিয়ে দেখালাম এই পাই বন্ধনগুলো, অর্থাৎ প্রত্যেকটা দিক তো মিলিত হয়, ঠিক না? যেহেতু 2 ভাবে পাই বন্ধনগুলো করতে পারে। তাহলে এটা ছিল কি, কয়টা পাই বন্ধন তৈরি হয়ে গেল? আরো টোটাল বেঞ্জিনের ভিতরে 3টা পাই বন্ধন, তবে স্থির না, যে কোনো জায়গায় পাই বন্ধনটা তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে যদি আমি দেখাই, তাহলে মূলত তার বেঞ্জিনের গঠন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে বেঞ্জিনে প্রথম প্রত্যেকটা কার্বন 2টা করে সংকর অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে তাদের মধ্যে সিগমা বন্ধনগুলো তৈরি করে। আরও একটা করে অসংকৃত অরবিটাল হাইড্রোজেনের সাথে মুখোমুখি অতিক্রম করে 6টা কার্বন সিএস বন্ধন তৈরি করে, প্রত্যেক কার্বনের সাথে একটা কার্বন সিএস বন্ধন তৈরি করে। তাহলে 6 কার্বনের সাথে 6টা। পরিশেষে প্রত্যেক কার্বনের ভিতরে যে একটা করে অসংকৃত অরবিটাল, তারা 2 ভাবে বা যেভাবেই হোক তাদের পার্শ্বিক অধিক্রমণ দ্বারা তারা পাই বন্ধন তৈরি করে। এই পাই বন্ধনগুলো, এই পাই বন্ধনে যে পাই ইলেকট্রনগুলো আছে কিভাবে থাকে দেখো, আরও একটা মজার বিষয়। এই দেখো, সি 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 সি, তাহলে তোমরা কিন্তু অলরেডি তার গঠনটা পেয়ে গেছো। কেমন? তাদের পাই ইলেকট্রনগুলো কিভাবে একটু থাকে দেখো, এই মূলত 3টা কাঠামো দেখালেই হয়ে যাবে। এই পাই ইলেকট্রনগুলো কিভাবে থাকে, এই যে বেঞ্জিন চক্রে যে পাই ইলেকট্রনগুলো আছে, এরা দেখো এই যে 2টা তল আছে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর একটা নিচে, 2টা তল, কিন্তু যে অসংকৃত যে অরবিটালগুলো উপরে আর নিচে 2টা অংশে, তারা সঞ্চরণশীল। এই যেভাবে আমরা একটু বোল্ড করে দিই জিনিসটা, অর্থাৎ তারা এই বেঞ্জিনের চক্রে, কেমন, বেঞ্জিনের চক্রে তারা কি করতে পারে, এই সারাক্ষণ ঘুরতে পারে। বুঝতে পারছো? এইটাই হচ্ছে বেঞ্জিনের আণবিক গঠন। মনে রাখবে, এই বেঞ্জিনের আণবিক গঠনটা বিজ্ঞানী কেক আবিষ্কার করছে। এই আণবিক গঠনটা আবিষ্কার করছে বিজ্ঞানী কেকুল। কারো কাছে যে জটিল একেবারে বাদ দিয়ে দেবে, এটা পরীক্ষাতে আসবে না, আসার সম্ভাবনা ধরো 5%। আজও আসে নাই, কোনো বোর্ড পরীক্ষায় আজও আসে নাই, কোথাও আসে নাই। তারপরে আমরা যে বললাম আমার লাগে, বিভিন্ন জায়গায় লাগে, এখন আমরা বুঝতে পারলাম আসলে বেঞ্জিনে আমরা বলছি সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলো, অর্থাৎ সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলো এই পাই অরবিটালের উপরে এবং নিচে কি সঞ্চরণশীল অবস্থায় সারাক্ষণ কি মুভমেন্ট করতে থাকে।
বুঝতে পারছো? এটাই ছিল বেনজিনের আণবিক স্ট্রাকচার, বিজ্ঞানী কেকুল কর্তৃক প্রস্তাবিত। কেমন? বিজ্ঞানী কেকুলই এই বেনজিনের এরূপ গঠনের প্রস্তাব করছে। তারপর দেখো, এই যে বেনজিন, আমরা গত ক্লাসে বলছিলাম বেনজিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে যে সিগমা বন্ধনটা, আমরা জানি কোনো যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তার বন্ধন দূরত্ব হয় 0.134 ন্যানোমিটার। কেমন? এতটুকু হয়, এত ন্যানোমিটার। আর কোনো জায়গায় যদি শুধু কার্বন কার্বন সিগমা বন্ধন থাকে, তার বন্ধন দূরত্ব আমরা পড়াইছি কিন্তু তোমাদের 0.154 ন্যানোমিটার। কিন্তু বেনজিনের যে দ্বিবন্ধনগুলো আছে, দেখছো না, বেনজিনের যে দ্বিবন্ধন আছে, ওখানে ওই দ্বিবন্ধনে কার্বন কার্বন সিগমা বন্ধনটা বন্ধন দূরত্ব হচ্ছে 0.139 ন্যানোমিটার। অর্থাৎ এখানে দ্বিবন্ধন আর একক বন্ধনের মাঝামাঝি, এই দুইটার গড়, এই দুইটার মাঝামাঝি কত হয়? 0.139। এই কারণে আমরা গত ক্লাসে বলছি বেনজিন একটি বিশেষ অসম্পৃক্ত যৌগ। অর্থাৎ যেমন এলকিনের যে, আমরা গত ক্লাসে বলছি এলকিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব কত? 0.134 ন্যানোমিটার। আর বেনজিনের যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব আছে 0.139, যার কারণে বেনজিনের অসম্পৃক্ততা এই এলকিনের বা ইথিনের অসম্পৃক্ততার মতো না। এই কারণে বেনজিন একটি বিশেষ অসম্পৃক্ত যৌগ। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই ছিল বেনজিনের আণবিক অরবিটাল তথ্য, বেনজিনের আণবিক গঠন। কেমন? আচ্ছা, তারপর আমরা চলে যাব আজকের মূল টপিকস, একেবারে অনেক মজার টপিকসে আমরা চলে যাব। সেটা হচ্ছে জৈব যৌগের। আজকের এখন যে লেকচার পিছনের কোনো কিছুই কাজে লাগবে না, ঠিক আছে? একেবারে ফ্রেশ। মনে করলাম আমরা নতুন কিছু টপিকস নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে জৈব যৌগের যে বিক্রিয়াগুলো করতে গেলে আমাদের বিভিন্ন টার্মগুলো আমাদের কাজে লাগে। কেমন? যে যে জিনিসগুলো লাগবে আমরা একটু আলোচনা করে নিব আগের থেকে। প্রথমেই জৈব যৌগের ম্যাক্সিমাম জৈব যৌগগুলো সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি। কি বন্ধন? ম্যাক্সিমামই সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনগুলো সাধারণত দুইভাবে বিভাজিত হয়। সমযোজী বন্ধন দুইভাবে বিভাজিত হয়, যে সুষম বিভাজন, বিষম বিভাজন। আজকে আমরা পড়ব বন্ধনের বিভাজন, অর্থাৎ সমযোজী বন্ধনের বিভাজন, তারপর কার্বোক্যাটায়ন, কার্বায়নায়ন, তারপর মুক্তমূলক ইত্যাদি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যতটুকু পারি, বেশি দীর্ঘায়িত করব না, সর্বোচ্চ 35 মিনিট। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলে যাব বন্ধনের বিভাজন, সমযোজী বন্ধনের বিভাজন। সমযোজী বন্ধনের বিভাজন। সমযোজী বন্ধনের বিভাজন। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধনের বিভাজন দুই প্রকার, একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। একেবারে বেসিক, এখনই বলছি, আর বাসায় পড়া লাগবে না, মানে দ্বিতীয়বার এখনই মুখস্থ হয়ে যাবে। আমরা সুষম বিভাজন নিয়ে প্রথম আলোচনা করব। সমযোজী বন্ধনের সুষম বিভাজন। সুষম বিভাজন, সুষম বিভাজন কি? আমরা জানি সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অর্থাৎ তারা ইলেকট্রন শেয়ার করে দ্বিত্ব তৈরি করে, ঠিক না? এক জোড়া, দ্বিজোড়া, দুই জোড়া করে, তিন জোড়া করে ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণের জন্য, অর্থাৎ অষ্টক বা দ্বিত্ব পূর্ণের জন্য। তো সমযোজী বন্ধনগুলো যখন ভাঙবে, তখন যার যার ইলেকট্রন নিয়ে যদি বিভাজিত হয়ে যায়, সমান, যেমন একটা বন্ধন ভাঙছে, একটা বন্ধন তৈরিতে কয়টা ইলেকট্রন লাগে? দুইটা। যখন তারা বিভাজিত হবে, যার যার ইলেকট্রন নিয়ে যদি বিভাজিত হয়, এই ধরনের ভাঙনটাকে বলা হয় সুষম ভাঙন। যেমন আমরা মনে করি এ একটা সমযোজী পরমাণু, এ একটা পরমাণু, অর্থাৎ এদের মধ্যে এক জোড়া ইলেকট্রন, দ্যাট মিন্স একটা বন্ধন। এক জোড়া ইলেকট্রন মানে কি? একটা বন্ধন। অর্থাৎ এক জোড়া ইলেকট্রন নিয়ে তারা একটা বন্ধন তৈরি করেছিল, বা এটা আমরা এইভাবে দেখাতে পারি এ বি। অর্থাৎ তারা যখন ভাঙলো, তখন কি হলো? যে যার ইলেকট্রন নিয়ে গেল, যে যার ইলেকট্রন নিয়ে গেল। ধরো দুই বন্ধু একটা কোম্পানি করলো, 5 লাখ 5 লাখ 10 লাখ। এখন যখন কোম্পানি শেষ, তারা টাকা কি 5 লাখ 5 লাখ করে নিয়ে গেল। বুঝতে পারছো? অর্থাৎ সমযোজী বন্ধনের সিগমা বন্ধনের, দেখো একটা সিগমা বন্ধন ভেঙে গেছে। অর্থাৎ যখন ভাঙলো, যার যার ইলেকট্রন নিয়ে তারা বিভাজিত হলো। এই ভাঙনটার নামই হচ্ছে সুষম ভাঙন। আর সুষম ভাঙনের ফলে কি তৈরি হয়?
মুক্তমূলক, অনেক অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকের জন্য। আমরা মুক্তমূলকের অনেক শ্রেণী বিভাগ, স্থায়িত্ব, সক্রিয়তা অনেক আলোচনা করব। যারা মিডিয়াম বা দুর্বল স্টুডেন্টস হলে শুধু মুক্তমূলকের সংজ্ঞাটা পড়লে হয়ে যাবে। যারা একেবারে দুর্বল আছে আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে আমরা সমযোজী, আমরা বিভাজনটা বুঝলাম যে বিভাজন হচ্ছে তারা যখন ভেঙে যাবে যার যার ইলেকট্রন নিয়ে ভেঙে যাবে, এটার নাম হচ্ছে সুষম বিভাজন। সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক তৈরি হয়। বুঝতে পারছো? এখন আমরা চলে যাব মুক্তমূলক, যেটা আমি তোমাদের যে ছোট পরীক্ষা নিব আগেই বলে দিলাম 100% এই মুক্তমূলকের সংজ্ঞাটা আমি দেব। ঠিক আছে, আমি মুক্তমূলকের সংজ্ঞা দেব। তাহলে আমরা চলে যাই, তাহলে সুষম বিভাজন কি আমরা বুঝতে পারলাম। এখন চলে যাব মুক্তমূলক। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সংজ্ঞাটা শোনো, তোমরা সাথে সাথে আমার লিখে নিতে পারো। সংজ্ঞাটা হচ্ছে সমযোজী সিগমা বন্ধনের, সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অণু বা পরমাণু বা আয়নকে বলা হয় মুক্তমূলক। তাহলে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অণু পরমাণুকে কি বলা হয়? মুক্তমূলক। আমি উদাহরণে যাচ্ছি। কেমন? ধরো আমি কয়েকটা উদাহরণ দেখাবো। যেমন ক্লোরিন, ক্লোরিন অণু এক জোড়া, এখানে একটা বন্ধন মানে কি এক জোড়া ইলেকট্রন শেয়ার করে আছে। এটা কিন্তু ভাগ চিহ্ন না, জাস্ট এক জোড়া ইলেকট্রন শেয়ার আমি বুঝালাম। তাদের ভিতরে যখন তুমি হিট দিবা, এস দিও, অর্থাৎ তুমি হিট দিবা, এখান থেকে ওই তাপ থেকে শক্তি শোষণ করবে এস নিউ পরিমাণ, তখন তাদের বন্ধনটা ভেঙে যাবে। তখন যার যার ইলেকট্রন নিয়ে যদি সে ভেঙে যায়, আমরা সাধারণত মুক্তমূলকটা উপরের দিকে দেখাই। কেমন? এভাবে দেখাই। এটাই হচ্ছে ক্লোরিন মুক্তমূলক। আমি তোমাদের মনে কোথাও ফার্স্ট ইয়ারে একটু পড়াইছিলাম, সম্ভবত ওজোন স্তর ক্ষয়ের একটা দেখাইছিলাম। দেখো আরো আমরা বলতে পারি, যেমন সিস মিথাইল ক্লোরাইড, এর মধ্যে কার্বন ক্লোরিনের একটা বন্ধন আছে। তুমি যদি শক্তি দাও, তাপ দাও, কি হবে? একাণু দ্বারা ভেঙে যাবে। অর্থাৎ এইটাই হচ্ছে মুক্তমূলক। তাহলে এখন সংজ্ঞাটা আমার একটু আগে যেটা বললাম এটার সাথে খুব সুন্দর করে মিলিয়ে নাও, মুখস্থ রাখার এমন কিছু নেই। সমযোজী কি বলছে? সিগমা বন্ধন। সমযোজী একটা সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন, দেখো প্রত্যেকের মধ্যে বিজোড় ইলেকট্রন, এই বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অণু পরমাণুকে বলা হয় মুক্তমূলক। ক্লিয়ার সংজ্ঞাটা? এখন আসো, এই মুক্তমূলকের কিছু বৈশিষ্ট্য আছে। তিনটা বৈশিষ্ট্য মুক্তমূলকের, মূলত মেন তিনটা বৈশিষ্ট্য। মুক্তমূলকগুলো চার্জহীন, কোনো চার্জ থাকে না মুক্তমূলকের ভিতরে। কেন মুক্তমূলকের ভিতরে চার্জ থাকে না? ধরো এই ক্লোরিন আর আমাকে এক স্টুডেন্ট একবার আমাকে প্রশ্ন করছে যে স্যার ক্লোরিন আর এই ক্লোরিনের ভিতরে একটা ফোঁটা দিলাম, এটাকে মুক্ত, এদের মধ্যে কি পার্থক্য? আমি আসছি একটু পর। ধরো এই দুইটার কেউর মধ্যে চার্জ নাই, ওর ভিতরে প্রোটন কয়টা? 17টা। প্রোটন 17টা, ইলেকট্রনও 17টা। এখানেও কিন্তু প্রোটন 17টা, ইলেকট্রন 17টা। সুতরাং তারা চার্জ নিরপেক্ষ। বুঝতে পারছো? এই কারণে মুক্তমূলকগুলো চার্জ নিরপেক্ষ। এখন কেউ যদি তোমাকে বলে মুক্তমূলক চার্জ নিরপেক্ষ কেন, অর্থাৎ প্রমাণও যে চার্জ নিরপেক্ষ, একই ব্যাখ্যা। অর্থাৎ মুক্তমূলকে প্রোটন আর ইলেকট্রন সমান থাকে। দ্বিতীয় হচ্ছে যে স্যার এই যে বললেন মুক্তমূলক যেমন ক্লোরিন আর এই দুইটা জিনিসের মধ্যে কি পার্থক্য? কেমন? খুব ভালো করে খেয়াল করো, এগুলো কোনো বই পুস্তকে লেখা থাকে না, জাস্ট জানার জন্য। এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। মুক্তমূলকগুলো প্রথম বৈশিষ্ট্য চলে গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা অতিমাত্রায় সক্রিয়, তারা অনেক বেশি সক্রিয়, তারা ক্ষণস্থায়ী, তারা কখনো উৎপন্ন হয়ে তারা কি স্থির থাকে না, এরা ক্ষণস্থায়ী। সাথে সাথে তারা অন্য একটা মুক্তমূলক যুক্ত অণু পরমাণুর সাথে বা আয়নের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে তার বৈশিষ্ট্য তিনটা হয়ে গেল। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা চার্জ নিরপেক্ষ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা অতি সক্রিয় এবং ক্ষণস্থায়ী। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই উৎপন্ন মুক্তমূলক অন্য মুক্তমূলকযুক্ত অণু বা পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করে। ওকে, এই তিনটা বৈশিষ্ট্য। এখন আসো স্যার এদের মধ্যে কি পার্থক্য? দেখো, আবার কেউ যদি বলে স্যার কার্বন আর কার্বন মুক্তমূলকের মধ্যে কি পার্থক্য? একই কথা। দেখো আমি কার্বন এটাই দেখলাম। ধরো কার্বনের বন্ধন যখন ভাঙে তখন কি হয়? তুমি হিট দাও, ঠিক না? আমি যদি কার্বনের কনফিগারেশনটা দেখাই, কার্বনের প্রথম ইলেকট্রন থাকে কয়টা? 2টা। তারপর থাকে কয়টা? 4টা। এই না? আমি যদি তাদের কনফিগারেশনটা দেখাই, প্রথম 2টা, এটাও কার্বন, এটাও কার্বন। অর্থাৎ এই যে তাদের এক জোড়া ইলেকট্রন কি ছিল?
এর উপরে কিন্তু আরো অসংখ্য কি আছে, শক্তি স্তর আছে। তোমরা জানো এর উপরে কি আরো অসংখ্য, এর উপরেও কি আরো অসংখ্য শক্তি স্তর আছে। তো যখন হিট দাও ইলেকট্রনগুলো তার দ্বিতীয় শক্তি স্তরে থাকে না, কিছু ইলেকট্রন কি করে লাফ দিয়ে, অর্থাৎ বন্ধনটা ভেঙে শক্তি শোষণ করে সে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে চলে যায়। তখন তাদের প্রত্যেকটা কার্বন স্ট্রাকচারটা কিরকম দাঁড়ায়, ধরো এটা কার্বন 2টা, বুঝছো, প্রত্যেকটার স্ট্রাকচার এরকম দাঁড়ায়। তখন তার কিন্তু এই তোমার এই যে উপরের যে শক্তি স্তরে, তার যে কোনো উপরের শক্তি স্তরে কি করে এই ইলেকট্রনটা চলে যায়। ধরো দ্বিতীয় তৃতীয় বা যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনটা চলে যায়। কেন চলে যায়? যখন বন্ধনটা ভাঙে এখানে কিন্তু শক্তি শোষণ করে। এই শক্তি শোষণ করার সাথে সাথে, এগুলো জাস্ট জানার জন্য, মুখস্থ রাখার কিছু না, শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে চলে যায়, তখন এরকম হয়। অর্থাৎ ইলেকট্রন কিন্তু আগে যা ছিল তাই, তার ইলেকট্রন টোটাল কয়টা, তার এখনো ইলেকট্রন 6টা, আগেও ইলেকট্রন কয়টা ছিল, 6টাই ছিল। কিন্তু এই যেটা মুক্তমূলক, এই মুক্তমূলকের ইলেকট্রনটা কি উপরে শক্তি স্তরে আছে, বিজোড় একটা ইলেকট্রন আছে। এখন এই কারণে এটা কিসের মতো দেখতে, মূলত ধাতুর ন্যায়। সোডিয়াম পটাশিয়াম তাদের বাইরে, এরা অনেক সক্রিয় ধাতু, এদের বাইরে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। দেখো তার স্ট্রাকচারটা কিন্তু এরকম, বুঝতে পারছো ব্যাপারটা? এই কারণে সাধারণত মুক্তমূলকগুলো অতি সক্রিয়। এখন তোমাকে কেউ প্রশ্ন করতে পারে, ক্লোরিন তুমি যখন ভাইভা দিতে যাবা বা যে কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় তোমাকে কাজে লাগবে ভবিষ্যতে, যে ক্লোরিন আর ক্লোরাইড মুক্তমূলক, ক্লোরিন মুক্তমূলকের মধ্যে কী পার্থক্য, বা কার্বন কার্বন মুক্তমূলকের মধ্যে কী পার্থক্য, বুঝতে পারছো ব্যাপারটা? এই ছিল তাদের পার্থক্য, যে কার্বন কার্বন আর কার্বন মুক্তমূলক কী জিনিস। আচ্ছা, তারপর আমরা চলে যাব এই মুক্তমূলকের শ্রেণী বিভাগ। ঠিক আছে, মুক্তমূলকগুলো কিভাবে তৈরি হয় আমরা দেখলাম, অর্থাৎ সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে। মুক্তমূলক 3 প্রকার বা 4 প্রকার বলতে পারি, যে প্রাইমারি মুক্তমূলক, সেকেন্ডারি মুক্তমূলক, টার্সিয়ারি মুক্তমূলক, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আবার আরেকটা আছে 0 ডিগ্রিও বলে, যেটাকে মিথাইল মুক্তমূলক, এটাকে 0 ডিগ্রিও কোনো কোনো বইও লেখা আছে। তাহলে এগুলো কি জিনিস দেখো, ধরো একটা কার্বন, একটা বালা করে বুঝাবো, আরও তোমার কার্বোক্যাটায়ন আছে, কার্বনায়ন আছে, যাতে প্রত্যেকের ক্ষেত্রে শ্রেণী বিভাগটা বলতে না হয়। ধরো এটা একটা মুক্তমূলক, এই কার্বনের সাথে যদি ধরো কি থাকে, 3টা অ্যালকাইল মূলক থাকে, এটা 3 ডিগ্রি মুক্তমূলক। এটা কয় ডিগ্রি মুক্তমূলক? 3 ডিগ্রি মুক্তমূলক, 3টে অ্যালকাইল মূলক থাকে। আচ্ছা, তারপর যদি যে কার্বনে মুক্তমূলক থাকবে ওখানে যদি 2টা আর থাকে আর একটা হাইড্রোজেন থাকে, এটা 2 ডিগ্রি মুক্তমূলক, কেমন, বা সেকেন্ডারি মুক্তমূলক। যদি যে কার্বনে মুক্তমূলক থাকে ওখানে যদি একটা আর মানে যারা তোমরা জানো অ্যালকাইল মূলক, মিথাইল মূলক, ইথাইল মূলক ইত্যাদি, 2টা হাইড্রোজেন থাকে, এটাও কি, এটা হচ্ছে 1 ডিগ্রি মুক্তমূলক। আর যদি কি না থাকে, অর্থাৎ CH3 কোনো কিছুই থাকলো না, এটাকে বিভিন্ন বই দেওয়া আছে 0 ডিগ্রি, বা এটাকে মিথাইল মুক্তমূলক বলি, বুঝতে পারছো? যদি আমরা উদাহরণ দিতে চাইতাম, ধরো এটাকে CH3 বলতে পারি, এটাও বলতে পারো 3টা, যেমন মিথাইল মূলক, এটা 3 ডিগ্রির উদাহরণ। এটা কয় ডিগ্রির উদাহরণ? এটা সাধারণত 2 ডিগ্রি, আর এর পরিবর্তে কি CH3, আর এর পরিবর্তে CH3, এই উদাহরণ দিতে পারে, কেমন? আচ্ছা, আবার এটাও কিন্তু মুক্তমূলক, CH3 CH2, আমি যদি বলি এটাও একটা মুক্তমূলক। কয় ডিগ্রি আমরা দেখব, ডিগ্রির বিষয়টা 3 ভাবে আলোচনা করব, যার যেভাবে ভাল লাগে সেইভাবে মস্ত রাখা। আমরা কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে হয় দেখাইছি, একই নিয়ম। প্রথমটা আসো, যদি কোনো যে কার্বনে মুক্তমূলক থাকবে ওই কার্বনে যদি 3টা অ্যালকাইল মূলক থাকে, কয়টা, 3টা, এটা 3 ডিগ্রি। বা বলতে পারো ওই কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে, এটা 3 ডিগ্রি। বা উল্টার দিকে যদি এইভাবে আসি, তারপরে যে 2টা অ্যালকাইল মূলক থাকলে 2 ডিগ্রি, একটা অ্যালকাইল মূলক থাকলে 1 ডিগ্রি, না থাকলে 3 ডিগ্রি অ্যালকাইল মূলক। আবার এভাবে বলতে পারো, এই দৃষ্টিকোণ এটা কিন্তু একটা 1 ডিগ্রি মুক্তমূলক, কারণ এখানে 2টা হাইড্রোজেন আছে, দেখো একটা 2টা, এটা 1 ডিগ্রি, অর্থাৎ এটা পুরোটা একটা অ্যালকাইল মূলক, এটা কিন্তু 1 ডিগ্রি মুক্তমূলক। আবার এভাবে বলতে পারো, হাইড্রোজেন দেয়া 0 ডিগ্রিতে আমি চিন্তাই করলাম না, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, অর্থাৎ যার মধ্যে কোনো অ্যালকাইল মূলক না থাকলে 0 ডিগ্রি। 2টা হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি, 2টা হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি, একটা থাকলে হাইড্রোজেন 2 ডিগ্রি, না থাকলে 3 ডিগ্রি, এভাবেও পারবা। আরো একটা ভাবে আছে, কোন একটা কার্বন, অর্থাৎ যে কার্বনে মুক্তমূলক, সে যদি 3টা কার্বনের সাথে, এখানে কয়টা কার্বনের সাথে সংযুক্ত, 3টা, এটা 3 ডিগ্রি। 2টা কার্বনের সাথে সংযুক্ত, এটা কিন্তু একটা কার্বনের সাথে সংযুক্ত 2 ডিগ্রি, এক কার্বনের সাথে সংযুক্ত 1 ডিগ্রি।
আর কোনো কার্বনের সাথে সংযুক্ত না থাকলে 0 ডিগ্রি। এটা কিন্তু কোনো কার্বনের সাথে সংযুক্ত নাই, 0 ডিগ্রি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। যদি এটা এই হয় CH3CH, এটা কয় ডিগ্রি মুক্তমূলক? এটা কিন্তু 2 ডিগ্রি মুক্তমূলক। দেখো দুইটা কার্বনের সাথে, একটা কার্বন একটা কার্বন, তো টোটাল সে একটা কার্বন একটা কার্বন, দুইটা কার্বনের সাথে। বা উল্টা বলতে পারো একটা অ্যালকাইল মূলক একটা অ্যালকাইল মূলক, 2 ডিগ্রি। বা বলতে পারো একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি। বাবা তোমার যেভাবে ভালো লাগে এভাবে তুমি পড়ো। তবে আমি অনেক সময় বলি অ্যালকাইল মূলক অর্থাৎ একটা অ্যালকাইল মূলক 1 ডিগ্রি, দুইটা অ্যালকাইল মূলক 2 ডিগ্রি, তিনটা থাকলে 3 ডিগ্রি, না থাকলে 0 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বুঝতে গেলাম 1 ডিগ্রি মুক্তমূলক কি, 2 ডিগ্রি মুক্তমূলক কি আমরা বুঝতে পারলাম। তারপরে চলে যাই এদের স্থায়িত্ব। একেবারে সহজ, স্থায়িত্ব। আচ্ছা, প্রথম হচ্ছে স্থায়িত্ব কিসের উপর নির্ভর? একটু আগে দেখলাম যে মুক্তমূলকগুলোর মধ্যে কি থাকে, একটা করে বিজোড় ইলেকট্রন থাকে। তাদের কিন্তু অষ্টক বা দ্বিত্ব পূর্ণ থাকে না, কারণ তারা বন্ধন যখন ভাঙে তারা দ্বিত্ব বা অষ্টক পূর্ণ করে। বন্ধন যখন ভেঙে যায় তারা দ্বিত্ব বা অষ্টক থাকে না। তাহলে তারা যত দ্রুত অষ্টক বা দ্বিত্ব গঠন করতে পারবে তার স্থায়িত্ব তত বেশি হবে। যে মুক্তমূলক যত দ্রুত অষ্টক বা দ্বিত্ব গঠন করতে পারবে তার স্থায়িত্ব তত বেশি হবে। বুঝতে পারছো? একেবারে বেসিক জিনিস। দেখো, তাহলে আমি যদি 3 ডিগ্রি মুক্তমূলকের কথা বলি, আমি মুছে ফেললাম, যাই হোক আবার একটু দেখাই। 3 ডিগ্রি মুক্তমূলক, তার ভিতরে কয়টা অ্যালকাইল মূলক থাকে? 3টা। মনে রাখবা এই বিষয়গুলো কয়েকটা ভাবে ব্যাখ্যা করা যায়। একটা আছে আবেশীয় প্রভাব দ্বারা, আরেকটা আছে হাইপার কনজুগেশন প্রভাব দ্বারা, রেজোনেন্স প্রভাব দ্বারা। 3টা ভাবেই ব্যাখ্যা দেওয়া যায়। তো সবচেয়ে সহজ ব্যাখ্যা হচ্ছে আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাব কি, এদের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব ধারাবাহিক লেকচারে। কনজুগেশন প্রভাব কি, এগুলো আলোচনা করব। রেজোনেন্স কি, এগুলো আলোচনা করব। জাস্ট এখন জিনিসটা আমরা একটু বুঝবো। ধরো অ্যালকাইল মূলকগুলো যার সাথেই সংযুক্ত থাকুক, কোনো ধনাত্মক চার্জযুক্ত কোনো যৌগের সাথে বা কোনো মুক্তমূলক যুক্ত কার্বনের সাথে বা কোনো চক্রের সাথে সংযুক্ত থাকুক, তারা কি করে? তার দিকে ইলেকট্রন ঠেলে দেয়। তাদেরকে ইলেকট্রন দানকারী গ্রুপ বলা হয়। এই যে কোনো মৌলের দিকে ইলেকট্রন ঠেলে দেওয়া, এই প্রভাবটাকে বলা হয়, ইংলিশে এটাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশীয় প্রভাব। ধনাত্মক আবেশীয় প্রভাব অর্থাৎ প্লাস আই প্রভাব, এটাকে বলা হয় প্লাস আই প্রভাব অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট। দ্বারা কারোর সাথে অর্থাৎ অ্যালকাইল মূলকগুলো ধনাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে ইলেকট্রন ঠেলে দেয় বা ইলেকট্রন দানকারী গ্রুপ তাদের। অ্যালকাইল মূলক আছে 3টা, কেমন? এটা হচ্ছে কিন্তু 3 ডিগ্রি, কেমন? একটু খুব মজার আছে, একটু ভালো করে খেয়াল রাখো, একবার পড়লে হয়ে যাবে। কার কাছে মনে হয় এখনো জটিল মনে হইতেছে, আসলে তা না, আমি সহজ করে দিচ্ছি। মুক্তমূলক, কেমন? বা মিথাইল মুক্তমূলক। তাহলে এটা কে বেশি, তোমার চিন্তা করতে হবে কে দ্রুত অষ্টক বা দ্বিত্ব গঠন করতে পারবে। দেখো তার ভিতরে ইলেকট্রনের ঘাটতি আছে। তো দেখো 3টে অ্যালকাইল মূলক যদি তার দিকে ইলেকট্রন ঠেলে দেয়, সে কি করতে পারবে? খুব দ্রুত অষ্টক বা দ্বিত্ব গঠন করতে পারবে। এই কারণে সে বেশি স্থায়ী। তার মধ্যে আছে কি 2টা অ্যালকাইল মূলক, সে একটু কম স্থায়ী। এর মধ্যে আছে একটা আরো বেশি কম স্থায়ী। এর ভিতরে কোনো অ্যালকাইল মূলকই নাই ইলেকট্রন দেওয়ার মতো। তো কে বেশি স্থায়ী হবে? এটা কারণ সে তাড়াতাড়ি অষ্টক বা দ্বিত্ব গঠন করতে পারবে, তার মধ্যে অ্যালকাইল মূলক সংখ্যা বেশি। তাহলে মনে রাখবা মুক্তমূলকের মধ্যে যত বেশি অ্যালকাইল মূলক সংযুক্ত থাকবে ওই মুক্তমূলকগুলি অধিক স্থায়ী। একেবারে সহজ, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে বলবা এখানে তোমাকে পরীক্ষাতে আসতে পারে 2 ডিগ্রি মুক্তমূলক থেকে 3 ডিগ্রি মুক্তমূলক অধিক স্থায়ী কেন? তাহলে মুক্তমূলকগুলোর স্থায়িত্ব নির্ভর করে অ্যালকাইল মূলকের সংখ্যার উপরে, অর্থাৎ তাদের দ্বিত্ব বা অষ্টক প্রাপ্তিতার উপরে। অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দানকারী গ্রুপ, যার কারণে যে মুক্তমূলকের মধ্যে যত বেশি অ্যালকাইল মূলক থাকবে তারা তত বেশি স্থায়ী। এই কারণে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি মুক্তমূলক অধিক স্থায়ী, কারণ এখানে 2টা অ্যালকাইল মূলক, এখানে 3টা অ্যালকাইল মূলক। মোটামুটি এই হচ্ছে আমাদের কি এই মুক্তমূলকের ব্যাখ্যা। ওকে, এবার আসো স্থায়িত্ব। আরেকটা আছে সক্রিয়তা। স্থায়িত্ব সক্রিয়তার বিপরীত। যে যত বছর স্থায়ী, যে যত বেশি স্থায়ী, সে তত কম সক্রিয়। বুঝতে পারছো? তাহলে আমরা যদি বলি সক্রিয়তার বিপরীত কি হবে বলো তো? সক্রিয়তার ক্রমটা কি হবে? প্রথম হবে 0 ডিগ্রি, তারপর হবে কত? তারপর হবে 1 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 3 ডিগ্রি মুক্তমূলক। ঠিক আছে? মুক্তমূলক। তাহলে অর্থাৎ যে বেশি স্থায়ী সে কম সক্রিয়। তাহলে সবচেয়ে কম সক্রিয় কি? 3 ডিগ্রি মুক্তমূলক। আর সবচেয়ে বেশি মূলক, আর সবচেয়ে বেশি স্থায়ীকে 0 ডিগ্রি বা 1 ডিগ্রি বলতে পারো, কেমন? আচ্ছা, ওকে।
এই হলো তাদের স্থায়িত্ব সূত্র। এরপর যে টপিক সাথে চলে যাব অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, কেমন? মুক্তমূলকের যদি কেউ কিছু নাম, তুমি যখন পরীক্ষার হলে যাবা অথবা এখান থেকে মুক্তমূলকের কিছু পড়বা, শুধু এমসিকিউর জন্য এই ক্রমটা পড়বা, আর শুধু মুক্তমূলক কাকে বলে, আর কিছু না পড়লেও হবে। বুঝতে পারছো? এখন যেটা পড়াবো এটা সব কিছু পড়তে হবে। সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। কার্বোনিয়াম আয়ন অনেক অনেক ইম্পর্টেন্ট, কেমন? কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কি জিনিস? প্রথম সংজ্ঞা বলি, তারপর ডিটেলসে যাচ্ছি। সমযোজী বন্ধনের বিষম বিভাজন। এরপরে আমরা চলে যাবে, একটু আগে আমরা বলছি সুষম বিভাজন, এখন হচ্ছে বিষম বিভাজন। বিষম বিভাজন হচ্ছে যখন কোন একটা বন্ধন ভাঙবে, অর্থাৎ ইলেকট্রন জোড় যে কোনো একটা পরমাণুর দিকে চলে যাবে, অর্থাৎ এটাকে বলা হয় বিষম ভাঙন। বুঝতে পারছো? আমরা একটু পরে উদাহরণে যাচ্ছি। ধরো এইভাবেই দেখালাম একটা উদাহরণ, এর সাথে ধরো এক্স একটা পরমাণু আছে এক্স, তখন যখন তারা ভাঙবে তখন কি হবে? এক্স কি করবে? তা থেকে ইলেকট্রনটা নিয়ে যাবে। এক্স যে কোনো পরমাণু হতে পারে, হ্যালোজেন হতে পারে, ক্লোরিন ফ্লুরিন হতে পারে, এমন পরমাণু হবে যেটা কার্বন থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, ওইটা হচ্ছে এক্স। এখানে ফিক্সড কোনো হ্যালোজেন না, অর্থাৎ কার্বন থেকে ইলেকট্রোনেগেটিভিটি কি হতে হবে? বেশি হতে হবে। বেশি হলে কি হবে? তাদের শেয়ারকৃত ইলেকট্রন ওই পরমাণুটা কার্বন থেকে টেনে নিয়ে যাবে, তখন কার্বন হবে পজিটিভ আর ওই পরমাণুটা হবে নেগেটিভ। এটি হচ্ছে বিষম বিভাজন। এখন বিষম বিভাজনের ফলে কি তৈরি হয়? বিষম বিভাজনের ফলে দুটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন আর একটা হচ্ছে কার্বান আয়ন বা কার্বো অ্যানায়ন। কার্বো কি লিখছি আমরা? কার্বোক্যাটা, আর কি লিখলাম? ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। আর আরেকটা উৎপন্ন হয় কার্বান আয়ন বা কার্বো অ্যানায়ন, ওইটা আমরা পরে যাচ্ছি। তাহলে সমযোজী বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন তৈরি হয় বা কার্বানায়ন তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি কার্বানায়ন কি জিনিস। সংজ্ঞা হচ্ছে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক চার্জযুক্ত কার্বন সম্মিলিত জৈব যে আয়ন তার নামই কার্বানায়ন। আর মূল কথা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কোনো জৈব আয়নই হচ্ছে কার্বানায়ন। ধনাত্মক চার্জযুক্ত কার্বন সম্মিলিত কোনো জৈব আয়নই হচ্ছে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। ওকে, আমরা কিভাবে প্রস্তুত হয় বা কিভাবে উৎপত্তিটা একটু দেখি। উৎপত্তি কেমন, কিভাবে তৈরি হয় সে। ধরো আমরা এটা দিলাম, কেমন? এখানে একটা কি দিলাম? ক্লোরিন দিলাম। আমরা জানি ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ কার্বন থেকে ক্লোরিনের বেশি। বা তুমি এক্স দিবা, অসুবিধা নাই, এক্স দিও বলো, অর্থাৎ এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অবশ্যই বেশি হতে হবে। তুমি এখানে হিট দিলা, তখন কি হয়ে যায়? আস্তে করে এই বন্ধনটা ভেঙে যাবে, তখন কার্বন হবে পজিটিভ আর এক্স বা ক্লোরিন দিতে পারো, বা এক্স হবে নেগেটিভ। দেখো তো কে ক্লাস করে একটু এটা নিয়ে আসো। তাহলে কি হলো? বোর্ডটা ক্লিয়ার বা লেখাগুলো ক্লিয়ার দেখা যায় কিনা একটু দেখো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হলো? এই যে ধনাত্মক চার্জযুক্ত, দেখো কার্বন সম্মিলিত, এটা একটা জৈব আয়ন, এর নামই কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হয় আমরা দেখলাম। এরপর দেখবো তাদের স্থায়িত্ব আর সক্রিয়তা। 1-2 মিনিটে শেষ করবো। দেখো কার্বোক্যাটায়নগুলো কয় ডিগ্রি হতে পারে? এরাও মূলত 3 ডিগ্রি, বুঝতে পারছো? তারপর 2 ডিগ্রি, এদের মধ্যে কিন্তু ধনাত্মক চার্জটা হবে। তারপর কত ডিগ্রি হতে পারে? এটা কত? 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আগের মতন, আমি একটা নতুন করে আর কিছু বলবো না, কেমন? তারপর কি 0 ডিগ্রি। ওই আগের মতনই 3টে অ্যালকাইলমূলক থাকে 3 ডিগ্রি, 2টা থাকলে 2 ডিগ্রি, একটা থাকলে 1 ডিগ্রি। দেখো মোটামুটি অনেকেই লেকচার স্যার ক্লিয়ার আছে, আর তোমরা আজকে অনেকেই তোমরা উপস্থিত আছো, আমরা দেখা যায় না। আচ্ছা যাই হোক, আমরা একটু শেষ করে নেই। 1 ডিগ্রি, তারপর কত? 0 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি বেশি স্থায়ী, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। ব্যাখ্যাটা একেবারে সহজ, আমরা আবেশীয় প্রভাব দ্বারা ব্যাখ্যা দিব। আরেকটা আছে তোমার যে
রেজোনেন্স প্রভাব দিয়েও ব্যাখ্যা দেওয়া যায়, আরেকটা আছে হাইপার কনজুগেশন। সবচেয়ে সহজ যে ব্যাখ্যাটা, যেটা একবার পড়লে তুমি পারবা, সেটা হচ্ছে আবেশীয় প্রভাব, ধনাত্মক আবেশীয় প্রভাব, অর্থাৎ ইলেকট্রন দানকারী গ্রুপ অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন ঠেলে দেওয়া, এটাকে বলা হয় ধনাত্মক আবেশীয় প্রভাব। যেমন আগের মতনই দেখো, একেবারে সহজ কথা হচ্ছে কার্বোক্যাটায়নের সক্রিয়তা নির্ভর করে কার্বনের ধনাত্মক চার্জের উপর। অর্থাৎ কার্বনের ভিতরে ধনাত্মক চার্জ যত কম হবে সে তত স্থায়ী হবে। কেন? দেখো, কেউ যদি ধনাত্মক চার্জ থাকে, ঋণাত্মক চার্জ এসে তাকে আক্রমণ করবে। আর মনে রাখবা, এই কার্বোক্যাটায়নগুলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কি আমরা নেক্সট ক্লাসে পড়াবো, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। তো দেখো, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ধনাত্মক চার্জ আছে, তারা ইলেকট্রনকে আকর্ষণ করে, এই কারণে তারা ইলেকট্রোফাইল। তাহলে কে বেশি ইলেকট্রনকে আকর্ষণ, যে বেশি আক্রমণ করবে সে বেশি সক্রিয় হবে। আর যার মধ্যে ধনাত্মক চার্জ কম হবে সে কি হবে, কম সক্রিয় হবে, অর্থাৎ সে বেশি স্থায়ী হবে। তা আমরা আগে দেখাচ্ছি কি স্থায়িত্ব। দেখো একেবারে বেসিক, এগুলো পড়ার দরকার নাই। স্থায়িত্ব 3 ডিগ্রি বেশি। কেন 3 ডিগ্রি? 3টে অ্যালকাইল মূলক কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। কার্বনের দিকে যখন ইলেকট্রন ঠেলে দেবে অ্যালকাইল মূলকগুলো ধনাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে, তখন এই কার্বনের ধনাত্মক চার্জ কমে যাবে। এখানে 2টা দিয়ে ঠেলে দেবে, কমবে। এটার ভিতরে 1টা দিয়ে কমে যাবে, আরো বেশি কমবে। এর ভিতরে কোনো অ্যালকাইল মূলকই নাই। তাহলে সবচেয়ে কম ধনাত্মক চার্জ কোথায়? এই জায়গায়। কারণ তার যখন এখানে ইলেকট্রন ঠেলে দেয় তখন তার ধনাত্মক চার্জ কমে যায়। তো ধনাত্মক চার্জ যখন অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দানকারী গ্রুপ। অনেকে আবার বলে স্যার অ্যালকাইল মূলক কেন ইলেকট্রন দানকারী? 30 সেকেন্ড একটু বলি, দেখো কি কারণে। এই দেখো, অ্যালকাইল মূলকে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। তো ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি কার্বন থেকে হাইড্রোজেনের কম। কার্বন হচ্ছে হাইড্রোজেন 2.2, আর কার্বন হচ্ছে 2.5। তো কার্বন কি করে, নিজের এই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে নিজের দিকে আয়না সে যার ইলেকট্রনের ঘাটতি তার দিকে ঠেলে দেয়। এইটার নামই হচ্ছে আবেশীয় প্রভাব। অর্থাৎ আবেশীয় প্রভাব বলবো না, অর্থাৎ এই কারণে সে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন দানকারী গ্রুপ, এই কারণে সে ইলেকট্রন অন্য কোনো মূলক বা অন্য কোনো ইলেকট্রন ঘাটতি যৌগকে ইলেকট্রন দিতে পারে অ্যালকাইল মূলকগুলো। বুঝতে পারছো? মূল থিমটা হচ্ছে তুমি ওদিকে না যাওয়ার দরকার নাই, তুমি শুধু মনে করবা অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে ইলেকট্রন যত বেশি ঠেলে দিবে তার ধনাত্মক চার্জ তত কমে যাবে। তাহলে সবচেয়ে বেশি স্থায়ী 3 ডিগ্রি। আচ্ছা, আর সক্রিয়তা কি হবে? যদি আমি সক্রিয়তার কথা বলি, সক্রিয়তা স্থায়িত্বের বিপরীত। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হবে 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু সক্রিয়তা স্থায়িত্বের কি বিপরীত, তাহলে স্থায়িত্ব যেটার বেশি হবে সক্রিয়তা তার কম হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্বোক্যাটায়নগুলো সক্রিয়তা নির্ভর করে কার্বনের ধনাত্মক চার্জের উপরে। যে কার্বনের ধনাত্মক চার্জ, অর্থাৎ যে কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জ কম, ওইটাই বেশি স্থায়ী। তো এর ভিতরে 3টে অ্যালকাইল মূলক থাকার কারণে অ্যালকাইল মূলকগুলো কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিলে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, আর এই কার্বনের চার্জ ধনাত্মক, অর্থাৎ তার চার্জটা কী হয়ে যায়, আস্তে আস্তে প্রশমিত হয়ে যায়। এই কারণে এখানে ধনাত্মক চার্জ কম, এই বেশি স্থায়ী। আর 3 মিনিটে আমরা শেষ করব, 3-4 মিনিটে। সেটা হচ্ছে কার্বানায়ন। কেমন? আমরা এখন পড়লাম কার্বোক্যাটায়ন, সেটা আমরা পড়ব কার্বো অ্যানায়ন। অ্যানায়ন বা কার্বানায়ন। কথাগুলো মনে থাকে না, এটা মনে থাকে। কার্বো অ্যানায়ন, অ্যানায়ন মানে ঋণাত্মক, কার্বোক্যাটায়ন মানে ধনাত্মক। আর একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর কার্বানায়ন। আচ্ছা, বা কার্বনিয়াম আয়ন। এদিকে আসো। এবার আসো যে কার্বানায়ন কিভাবে তৈরি হয় আমরা একটু দেখাই। আমরা 40-এর ভিতরে ইনশাল্লাহ শেষ করব, 3 মিনিটের ভিতরে। সেটা হচ্ছে, ধরো আমরা আগের মতনই দেখাই, কার্বানায়ন কাকে বলে। ধরো এখানে একটা X সংযুক্ত। এবার উল্টা, ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে ওর যদি কম হয়, কার্বনের যদি বেশি হয়, তখন কার্বন কি করবে, ওর থেকে ইলেকট্রন নিজে থেকে টাইনে আনবে। আনলে কি হবে, কার্বনটা হবে নেগেটিভ আর ও হবে কি পজিটিভ। তাহলে এবার সংজ্ঞা কি হবে, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন সম্মিলিত জৈব আয়নকে বলা হয় কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন। বুঝতে পারছো? আচ্ছা, আর ডিটেলস বললে সমযোজী বন্ধনের বিষম, এটা কিন্তু বিষম বিভাজনের ফলে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন সম্মিলিত জৈব যে আয়ন তার নামই হচ্ছে কার্বানায়ন। কার্বানায়নগুলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতে পারে।
কি কি হতে পারে, যেমন কার্বন আয়নগুলো 0 ডিগ্রি, এবার 0 ডিগ্রিতে একটু দেখায়। 0 ডিগ্রি হতে পারে, তারপর কয় ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, তারপর কয় ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, 2 ডিগ্রি হতে পারে, আগের মতনই ব্যাখ্যা। তারপর 3 ডিগ্রি হতে পারে, অর্থাৎ একটা অ্যালকাইল মূলক থাকলে 1 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, তিনটা থাকলে 3 ডিগ্রি। এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, আর না থাকলে 0 ডিগ্রি। দেখো এর স্থায়িত্ব আর সক্রিয়তা বলে আজকে লেকচার শেষ। স্থায়িত্ব প্রথম আমরা জানবো কে বেশি স্থায়ী। আসলে তোমাদের কাছে জিনিসগুলো সহজ মনে হচ্ছে যে স্থায়িত্ব হচ্ছে নির্ভর করে, দেখো এখন তাদের মধ্যে অতিরিক্ত, আমাদের ঋণাত্মক চার্জ মানে অতিরিক্ত ইলেকট্রন। তো দেখো কোনো পরমাণুর মধ্যে অতিরিক্ত ইলেকট্রন থাকে সে কিন্তু বেশি অস্থায়ী, কারণ তার ভিতরে যদি ইলেকট্রন থাকে সে কিন্তু একটা ধনাত্মক চার্জযুক্ত যৌগ বা আয়ন তাকে এসে আক্রমণ করবে, এটাকে বলে নিউক্লিওফাইল। আচ্ছা আমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পরে যাচ্ছি, নেক্সট ক্লাসে যাবো। অর্থাৎ এরা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। নিউক্লিওফাইল হচ্ছে যাদের মধ্যে ঋণাত্মক, আচ্ছা এরা যাদের মধ্যে ঋণাত্মক চার্জ থাকবে তারাই নিউক্লিওফাইল, আর যাদের মধ্যে ধনাত্মক চার্জ থাকবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। নেক্সট ক্লাসে আরও ভালো করে জিনিসগুলো বুঝাবো। আচ্ছা তাহলে এদের মধ্যে ঋণাত্মক চার্জ যার কম সেই কি স্থায়ী, কারণ প্রত্যেক যৌগ চাই নিউট্রালাইজ হতে। একটু আগে বলছো ধনাত্মক চার্জ কম হলে সে স্থায়ী, এখন বললো ঋণাত্মক চার্জ যার যত কম সে তত স্থায়ী। আচ্ছা তো অ্যালকাইল মূলকগুলো কি ইলেকট্রন ঠেলে দেয়, এখানে কয়টা দিয়ে ঠেলে দেয়, 3টা দিয়ে ঠেলে দেয়। তো ঠেলে দিলে আগে তার মধ্যে ধনাত্মক চার্জ আছে, এর মধ্যে আরও যদি বেশি ইলেকট্রন দেয় তার মধ্যে ইলেকট্রনের ঘনীভূত আরও বেশি হবে, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব আরও বেশি হবে, এই কারণে সে বেশি অস্থায়ী হবে। এর ভিতরে কি 2টা, বুঝতে পারছো, এর ভিতরে কয়টা, 2টা, এর ভিতরে একটা, এর ভিতরে নাই। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব হচ্ছে 0 ডিগ্রির ভিতরে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে কম, এই কারণে 0 ডিগ্রি বা এটাকে বলা হয় মিথাইল কার্বানায়ন, এর বেশি স্থায়ী। যদিও এটা নিয়ে তেমন বিভিন্ন বই পুস্তকের ব্যাখ্যা নাই, 3টা নিয়ে ব্যাখ্যা বেশি। তাই 1 ডিগ্রি বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। প্রত্যেকটার মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। যেমন আমার মনে আছে 18 বা 17 সালে আসছিল 2 ডিগ্রি কার্বানায়ন থেকে 1 ডিগ্রি কার্বানায়ন বেশি স্থায়ী কেন। তাহলে মূল কথা লিখবা, কার্বানায়নগুলোর স্থায়িত্ব নির্ভর করে কার্বনের ঋণাত্মক চার্জের উপরে। যে কার্বনের ঋণাত্মক চার্জ যত কম সে বেশি স্থায়ী। আর অ্যালকাইল মূলকগুলো কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে কার্বন দিকে ইলেকট্রন ঠেলে দিলে ওই কার্বনের ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে তাদের স্থায়িত্ব কমে যায়। যেহেতু 2 ডিগ্রি কার্বনায়নে 2টা অ্যালকাইল মূলক, এখানে বেশি পরিমাণে ইলেকট্রন থাকে, তাই সে বেশি অস্থায়ী। আর 1 ডিগ্রিতে কটা থাকে, একটা থাকে। তুলনামূলক ইলেকট্রনের ঘনত্ব 1 ডিগ্রিতে কি থাকে, কম থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটাই ছিল মোটামুটি আজকের লেকচারটা, আশা করি সহজ লাগছে তোমরা। আর পরীক্ষার জন্য ইনশাল্লাহ আমি তোমাদের যথাসময়ে মেসেঞ্জারে প্রশ্নটা পাঠিয়ে দিব, তোমরা পরীক্ষাটা দিয়ে নিও। আর আমাদের ইনশাল্লাহ আবার নেক্সট টাইম মনে হয় বৃহস্পতিবারে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।